আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাসে পরিমাণগত রসায়নের একটা সৃজনশীল প্রশ্ন এবং তড়িৎ রসায়নের দুটো সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। আগের ক্লাসে যে 6টা প্রশ্ন আলোচনা করছিলাম এটা কিন্তু ওই ক্লাসটারই শেষের অংশটা, ঠিক আছে? ভিডিও লেন্থ লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা এখান থেকে শুরু করতেছি। চলো, এখানে 7 নাম্বারে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি। তো 3টা পাত্র আছে, এ বি সি, মানে এই 3টা পাত্রের মধ্যে প্রথমে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো তোমাদের নিজেদের পড়তে হবে। এনানসিওমার কাকে বলে, রেসিপি মিশ্রণ, আলোক সক্রিয় কি, ব্যাখ্যা করে। আমরা সৃজনশীল অংশটা দেখব। গ নং প্রশ্নে লিখছে পাত্র বি এবং পাত্র সি এর দ্রবণে মিশ্রণে সংঘটিত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। তার মানে পাত্র বি তে যে দ্রবণগুলো আছে এবং পাত্র সি তে যে দ্রবণটা আছে, এই দুটোটাকে মিশ্রিত করলে সেখানে যে বিক্রিয়াটা পাবো এটাকে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা সাধন করব। চলো, এটার জন্য আমরা প্রথমে একটু দেখি পাত্র বি তে যে দ্রবণগুলো আছে। প্রথমে এখানে আয়রনের নমুনা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আয়রন নমুনা, তাহলে আমি আয়রন নিলাম, প্লাস এটাকে সালফিউরিক অ্যাসিডের দ্রবণে মিশ্রিত করছি। তাহলে লোহার টুকরাকে আমরা যদি সালফিউরিক অ্যাসিডে দিই তাহলে আয়রন আর সালফিউরিক অ্যাসিড মিলে আমরা পাবো ফেরাস সালফেট। ফেরাস সালফেট এটা হচ্ছে একটা বিজারক। তোমরা জানো যাদের নামের শেষে আস আছে তারা বিজারক হিসেবে কাজ করে। ফেরাস সালফেট এটা একটা বিজারক। আর এখানে সি পাত্রে যে দ্রবণটা আছে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট অংশটা হচ্ছে জারক, K2Cr2O7, এই অংশটা হচ্ছে জারক। আমাদের প্রথমে যে কাজ করতে হবে সেটা হচ্ছে জারক ও বিজারক থেকে দর্শক আয়নগুলো মুক্ত করতে হবে। দর্শক আয়ন কারা? যাদের রাসায়নিক বিক্রিয়ার সময় জারণ সংখ্যার তেমন পরিবর্তন ঘটে না, তারা হচ্ছে দর্শক আয়ন। অথবা আমরা এভাবে বলতে পারি বিক্রিয়ার শুরুতে জারণ সংখ্যা যা ছিল বিক্রিয়া শেষেও যদি জারণ সংখ্যা সেম থাকে তাহলে তারা দর্শক আয়ন হিসেবে কাজ করে। যেমন এখানে ফেরাস সালফেটে সালফেট অংশটা দর্শক আয়ন, সেটা বাদ দিলে আমাদের কাছে আর থাকে আয়রন 2+। আর পটাশিয়াম ডাইক্রোমেটে পটাশিয়াম অংশটা হচ্ছে দর্শক আয়ন। তাহলে আমি দর্শক আয়নগুলো এদিকে নোট করছি। একটা দর্শক আয়ন পাইছি সালফেট, আর এখানে পটাশিয়াম ডাইক্রোমেটে পটাশিয়াম অংশটা দর্শক আয়ন, এটা আমরা বাদ দিলাম। তাহলে আর থাকবে ডাইক্রোমেট Cr2O7 2-। আমরা জানি বিজারক সমূহ জারণ বিক্রিয়া প্রদর্শন করে আর জারক সমূহ বিজারণ বিক্রিয়া প্রদর্শন করে। আমি আবার বলছি, বিজারক যারা আছে বিজারক সমূহ প্রদান করবে জারণ বিক্রিয়া, আর জারক যারা আছে তারা প্রদান করবে বিজারণ বিক্রিয়া। চলো তাইলে প্রথমে আমরা জারণ অর্ধ বিক্রিয়াটা একটু দেখে ফেলি। আমি লিখলাম জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। এই ক্ষেত্রে বিক্রিয়াটা কিভাবে হচ্ছে দেখো, আয়রন 2+ আছে, জারণ করার মানে আয়রন 2+ থেকে ইলেকট্রন চলে যাবে। আমরা সবাই জানি আয়রন 2+ থেকে যদি একটি ইলেকট্রন চলে যায় তাহলে আয়রন 3+ হয়, এটা সিম্পল। কিন্তু তোমরা চাইলে এই মাইনাস ইলেকট্রনটাকে এদিকে দিতে পারো, তখন এটা এভাবে লেখা হবে আয়রন 2+, এটা আয়রন 3+ এ পরিণত হয় একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে, একই কথা। তাহলে আমরা জারণ অর্ধ বিক্রিয়াটা লিখলাম। এবার আমরা লিখব বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া বলতে আমরা জানি যে সকল রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গৃহীত হয় সে বিক্রিয়াগুলো হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে ডাইক্রোমেট অংশ ইলেকট্রন গ্রহণ করবে Cr2O7 2-। এটা কয়টা ইলেকট্রন গ্রহণ করবে সেটা না দিয়ে আমি একটা সিস্টেমেটিকলি বিক্রিয়াটা লিখতেছি। ক্রোমিয়াম আমরা জানি বিক্রিয়ার পরে এটা ক্রোমিয়াম 3+ আয়নে পরিণত হয়।
আর অক্সিজেন এটা বিক্রিয়ার পরে অক্সাইড আয়নে পরিণত হয়, অক্সিজেন 2-। ভালো করে বুঝে নাও। তাহলে অক্সিজেন পরমাণু এখানে 7টা আছে মানে 7। আমরা উভয় পাশে জাস্ট আয়ন সংখ্যাটা সমান করি, চার্জ সংখ্যাটা সমান করি, তাইলে মিলে যাবে। দেখো এখানে নেগেটিভ চার্জ আছে 7 দুগুণে 14টা, এখানে আছে 3 দুগুণে 6টা। তাহলে নেগেটিভ চার্জ বেশি আছে কয়টা? 8টা। এখানে 8টা নেগেটিভ চার্জ আছে, আর এখানে যদি তুমি 8টা নেগেটিভ চার্জ মিলাইতে চাও, এখন আছে 2টা, তোমার আরো এক্সট্রা 6টা লাগবে, তাহলে 8টা মিলবে। এই যে এক্সট্রা 6টা নেগেটিভ চার্জ কোথা থেকে আনবা, তার মানে নিশ্চয়ই সে 6টা ইলেকট্রন গ্রহণ করছে। অর্থাৎ ডাইক্রোমেট আয়ন 6টা ইলেকট্রন গ্রহণ করার পর ক্রোমিয়াম 3+ আয়ন আর অক্সাইড আয়ন গঠন করে, ফলে উভয় পাশে তখন চার্জ সংখ্যা সমান থাকে। এই ইলেকট্রন সংখ্যা সমানের মাধ্যমে আমরা সমতা সাধন করতেছি, বিধায় এর নাম হচ্ছে ইলেকট্রনীয় সমতা। এখন দেখো এখানে কিন্তু একটা জিনিস তুমি মনে রাখবা, এখানে অক্সাইড আয়ন যেটা আছে, এই অক্সাইড আয়নটা পানির প্রতিনিধিত্ব করে, অর্থাৎ এটা যতটা অক্সিজেন আছে ঠিক তত অনু পানি হবে, H2 পানি। তাহলে 7 দুগুণে 14টা হাইড্রোজেন আছে, পানির অণু গঠন করতে গেলে তো এখানে 14টা হাইড্রোজেন আসছে। এই হাইড্রোজেনগুলো কি টুপ করে আসমান থেকে পড়ছে নাকি? এই হাইড্রোজেনগুলো নিশ্চয়ই এখানে কোনো জায়গা থেকে আসছে, অর্থাৎ বিক্রিয়ার শুরুতে দুই পাশ সমান করার জন্য আমাদেরকে 14টা H+ আয়ন দিতে হবে। তাহলে আমরা মোটামুটি ভাবে এটা বুঝে গেলাম। এখানে আমরা দেখলাম যে জারণ বিক্রিয়ায় ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টি, আর বিজারণ বিক্রিয়ায় গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি, যেটা আমাদের জারণ বিজারণ নীতির সাথে মিলতেছে না। নীতি অনুযায়ী এই জারণ বিক্রিয়ায় যতটি ইলেকট্রন ত্যাগ হবে, বিজারণ বিক্রিয়ায় ঠিক ততটি ইলেকট্রন গ্রহীত হবে। অর্থাৎ ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা আর গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা আমাদেরকে সমান করতে হবে। সেই জন্য 1 নং বিক্রিয়াটিকে আমি 6 দিয়ে গুণ করে দিলাম। এটা তোমরা চাইলে পরীক্ষায় লেখার সময় আলাদা একটা বিক্রিয়া লিখবা, যে 1 নং বিক্রিয়াকে 6 এবং 2 নং বিক্রিয়াকে 1 দ্বারা গুণ করে যোগ করে পাই। আমি একসাথে লিখে ফেলছি। তাহলে এটাকে যদি আমরা যোগ করে দিই, এই যোগ করে দিলাম, তাহলে এখানে থাকবে 6 আয়রন 2+ প্লাস এখানে থাকবে ডাইক্রোমেট Cr2O7 2- প্লাস এই 6 ইলেকট্রন কাটা গেছে, এখানে থাকবে 14H+, 14H+। এরপর খেয়াল দাও, এদিকে এটা বিক্রিয়কের অংশটা লিখলাম, উৎপাদের অংশের দিকে কি কি আছে দেখো। এখানে আছে 6 আয়রন 3+, 6 আয়রন 3+ প্লাস এদিকে আছে 2 ক্রোমিয়াম 3+ প্লাস 7H2 পানি। মোটামুটি ভাবে আমরা যদি এই জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়াকে যোগ করে দিই, সমতা সহ আমরা একটা সমীকরণ পাই। এই সমতা সহ যে সমীকরণটা পাই, এটা জারণ বিজারণ বিক্রিয়া। আবার তুমি চাইলে এখানে শুধু আয়নগুলো যেহেতু দেখানো হচ্ছে, সেই জন্য এই সমীকরণটার আরেকটি নাম দিতে পারো, এটার নাম হচ্ছে আয়নিক সমীকরণ বা কঙ্কাল সমীকরণ। আমরা যদি পূর্ণাঙ্গ সমীকরণটা পেতে চাই, পূর্ণাঙ্গ সমীকরণ, তাহলে কি করতে হবে? আমি এখানে একটু দেখাচ্ছি। এখানে দর্শক আয়ন যেগুলো বাদ দিছি আমি, সেই দর্শক আয়নগুলো আবার ফিরাই দিতে হবে। আমি দর্শক আয়ন যেগুলো বাদ দিছি, দর্শক আয়নগুলো আবার অ্যাড করে দিব। অর্থাৎ এই লাইনের পরের লাইনে আমরা লিখব দর্শক আয়ন যুক্ত করে পাই, দর্শক আয়ন যুক্ত করে পাই, দর্শক আয়ন যুক্ত করে। তাহলে আমরা যদি দর্শক আয়নগুলোকে কি করে দিই, যুক্ত করে দিই, তাহলে আমরা কি পাবো দেখো তো। এখানে আয়রন 2+ এর সাথে দর্শক আয়ন হিসেবে কে ছিল? আয়রন 2+ এর সাথে দর্শক আয়ন হিসেবে ছিল সালফেট। দ্যাট মিন্স প্রথমে আমি দিলাম ফেরাস সালফেট প্লাস এখানে ডাইক্রোমেট আয়নের সাথে দর্শক আয়ন হিসেবে ছিল পটাশিয়াম, তাহলে এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস
H প্লাস অংশ যেটা আছে এটা সালফিউরিক অ্যাসিডের বসাবো। এই তাহলে দেখো এখানে আমি আয়রন 2+ কে তার দর্শক আয়নটা ফিরিয়ে দিলাম, ডাইক্রোমেটকেও তার দর্শক আয়নটি ফিরিয়ে দিলাম। H+ এটার দর্শক আয়ন, এটা অম্লের প্রতিনিধিত্ব করতেছে। অম্ল বলতে নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তবে নাইট্রিক অ্যাসিড নিজে জারক হওয়ায় আমরা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করি না। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে বিক্রিয়ার তীব্রতা বেশি, সেজন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা কম ব্যবহার করি। আমরা চেষ্টা করি সবগুলোতে সালফিউরিক অ্যাসিড দিতে। এরপর এদিকে যেই প্লাস আয়নগুলো আছে, দেখো এখানে মাইনাস আয়ন যেটা দর্শক আয়ন সেটা আমরা অ্যাড করে দিব। অর্থাৎ এখানে আমরা ফেরিক সালফেট লিখব, প্লাস এখানে লিখব ক্রোমিক সালফেট, ক্রোমিক সালফেট প্লাস এখানে H2O পানি আছে। আরেকটা জিনিস নতুন অ্যাড করব আমরা, সেটা হচ্ছে এই দর্শক আয়ন দুটোটা প্লাস মাইনাস এরা মিলে কিন্তু পটাশিয়াম সালফেট নামের একটা কি যৌগ তৈরি করে। তাহলে আবার বলছি, সবাই ভালো করে খেয়াল করো। আয়রন 2+ এটার সাথে ফেরাস সালফেট, ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, H+ সালফিউরিক অ্যাসিড। আয়রন 3+ এটা ফেরিক সালফেট হয়ে গেছে, ক্রোমিয়াম 3+ ক্রোমিক সালফেট হয়েছে, আর পানি হয়েছে। আচ্ছা, দর্শক আয়নগুলো নিজেরা বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট। যেহেতু এর আগে দর্শক আয়ন বসে নাই, সেই জন্য ওই পটাশিয়াম সালফেটটা এখানে কোথাও দেখা যাবে না, এটা একদম লাস্ট লাইনে লিখতে হবে। লিখার পর আমরা মূল সংখ্যাগুলো বসাই দিব, সমতা সাধন হবে কিনা দেখব। আর যদি না হয় ফাইনালি তোমাকে আরেকবার সমতা সাধন করতে হবে দর্শক আয়ন যুক্ত করে। এটা দেখো আয়রনের আগে 6 আছে, আমি 6 বসালাম। ডাইক্রোমেটের আগে 1 আছে, 1 আছে। হাইড্রোজেন আছে 14টা, তাহলে এখানে 7 দিলে 7 দুগুণে 14টা মিলে যায়। আয়রন আছে 6টা, এখানে 3 দিলে 6টা মিলে যায়। ক্রোমিয়াম 2টা আছে, 2টা ঠিক আছে। এখানে হাইড্রোজেন আছে 7 অণু, তাহলে এটা 7 অণু। তাহলে আমি আশা করতে পারি যে আমাদের এই বিক্রিয়াটাই হচ্ছে ফাইনাল বিক্রিয়া। দর্শক আয়ন যুক্ত করার পর আমরা ফেরাস সালফেট ও পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ বিজারণ বিক্রিয়া সমাত সহ পেয়েছি। এখন তুমি এখানে তারপর সালফেট মূলক দিয়ে মিলাই দিতে পারো। বিক্রিয়কে এখানে সালফেট আছে 7টা, এখানে সালফেট আছে 6টা, মোট 13টা। উৎপাদে সালফেট কয়টা আছে দেখি। এখানে আছে 3 3 9টা, 9 আর 3 কত হয় 12টা, 12 আর 1 13টা। তার মানে সালফেট ঠিক আছে। অর্থাৎ আমরা ধরে নিই যে এটা আসলে সবকিছুই ঠিক আছে। অর্থাৎ আমাদের গ নং প্রশ্নটার উত্তর হয়ে গেছে। সুন্দর করে গুছিয়ে লিখে দিবা পরীক্ষা আসলে। এটা এই বিক্রিয়াটাই হুবহু আসবে, আসলে এরকম কোনো কিনা কথা না যে এই বিক্রিয়ার মতো করে পটাশিয়াম ডাইক্রোমেটের পরিবর্তে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েও আসতে পারে। কথা বুঝাতে পারছি? পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ না করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করতে পারে, অথবা ইউজ করতে পারে তোমার ফেরাস সালফেট না দিয়ে পটাশিয়াম আয়োডাইড ইউজ করতে পারে, অক্সালিক অ্যাসিড ইউজ করতে পারে, হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করতে পারে, অনেক কিছু ইউজ করা যায়। ঠিক আছে? তবে সবগুলোর ক্ষেত্রে সিস্টেমগুলো কি থাকবে? একই রকম থাকবে। আমরা এরপরে আরেকটা প্রশ্নে যাচ্ছি। ঘ নং প্রশ্নে বলছে উদ্দীপকের নমুনা আয়রনের বিশুদ্ধতা গাণিতিকভাবে যাচাই করো। এখানে আয়রন যেগুলো আছে, আয়রনের বিশুদ্ধতা আমাকে বের করতে হবে। এই যে এখানে কতটুক, এই যে 0.75 গ্রাম আয়রন আছে, এখানে কতটুক বিশুদ্ধ আয়রন আছে সেটা বের করব। তো এটা যেহেতু আয়রন, এটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেট নামের একটা বিজারক তৈরি করে। তো সেটাকে আমরা চাইলে এটা দ্বারাও জারিত করতে পারি, এটা দ্বারা জারিত করতে পারি। আমি এটা দিয়ে জারিত করে বাকি অংশটা দেখাচ্ছি। ঠিক আছে? খেয়াল দাও। তাহলে আমি এখানে জাস্ট জারকটা চেঞ্জ করে দিচ্ছি, পাত্রের জারকটা নিচ্ছি। অর্থাৎ প্রাপ্ত ফেরাস সালফেট দ্রবণকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা আমরা জারিত করব। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করলে যে জারণ বিজারণ বিক্রিয়াটা পাওয়া যাবে, জারণ বিজারণ বিক্রিয়াটা আমি এখানে লিখে দেখাচ্ছি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, প্রথমে জারকটা লিখলাম, প্লাস এখানে লিখলাম সালফিউরিক অ্যাসিড H2SO4, প্লাস এখানে লিখলাম ফেরাস সালফেট, ফেরাস সালফেট। এরা যখন বিক্রিয়া করবে, ধাতুগুলো বিক্রিয়া করে সালফেটে পরিণত হবে। তার মানে পটাশিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করলে
পটাশিয়াম সালফেট, এই সালফেটের সাথে পটাশিয়াম সালফেট প্লাস ম্যাঙ্গানিজ সালফেটে পরিণত হলে ম্যাঙ্গানিজ সালফেট। এখানে তো অলরেডি আয়রন সালফেট রূপে আছে। মনে রাখবা বিক্রিয়ার পূর্বে যদি আস থাকে বিক্রিয়ার পরে ইক হয়, বিক্রিয়ার পূর্বে যদি ইক থাকে বিক্রিয়ার পরে আস হয়। তার মানে এটা হয়ে যাবে ফেরিক সালফেট, ফেরিক সালফেট প্লাস, তাহলে এখানে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, ফেরিক সালফেট এবং লাস্টে যেটা আছে লাস্টের অংশটা হচ্ছে H2O। ওকে, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড, ফেরাস সালফেট এরা বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, ফেরিক সালফেট এবং পানি উৎপন্ন করে। আমরা যদি উভয় পাশে সমতা সাধন করতে যাই, এখানে একটা 2 দিব, এখানে 8, এখানে 10, এখানে পটাশিয়াম 2টা মিলছে, ম্যাঙ্গানিজের আগে একটা 2 দাও, হাইড্রোজেন 8 অণু, তার মানে এখানে একটা 8 দাও, আয়রন 10টা, তার মানে এখানে একটা 5 দাও। ওকে, এই কথার মানে আমরা বুঝলাম যে জারক বিজারক বিক্রিয়া করবে এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে মাধ্যম বা মিডিয়াম হিসেবে কাজ করবে সালফিউরিক অ্যাসিড। এখন দেখো এই বিক্রিয়ায় যদি তুমি সমতা সাধনটা ভুল করো, ম্যাথ কখনো মিলবে না, কারণ সমতা সাধনের উপর ডিপেন্ড করতেছে কতটুকু পটাশিয়াম পারম্যাঙ্গানেট কতটুকু ফেরাস সালফেটকে জারিত করতে পারে। এখানের ক্ষেত্রে আমরা লিখতে পারবো উদ্দীপক অনুসারে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট is equivalent to 10 মোল ফেরাস সালফেট। 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট is equivalent to 10 মোল ফেরাস সালফেট। সুতরাং 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট is equivalent to 5 মোল ফেরাস সালফেট না দিয়ে আমি আয়রন 2+ দিলাম, কারণ আমাকে বলছে নমুনা লোহার বিশুদ্ধতা নির্ণয় করা বা শতকরা পরিমাণ নির্ণয় করা অথবা ভেজালের পরিমাণ, তাহলে লোহার অংশটা নিলে হচ্ছে। তোমরা জানো 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে দ্রবণ আকারে চিন্তা করতে গেলে 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারিত করে 5 into 56 গ্রাম আয়রন 2+। ওকে, তাহলে সুতরাং 1 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারিত করে 5 into 56 divided 1000 গ্রাম আয়রন 2+। সুতরাং এখন তুমি দেখো এখানে কি আছে, এখানে আছে 2 মিলিলিটার আর ডেসিমোলার, তো 2 মিলিলিটার লিখলাম আমি, 2 মিলিলিটার, ডেসিমোলার মানে 1/10 মোলার, তার মানে 0.1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারিত করে। আমরা যদি এখানে মানগুলো লিখি 2 into 0.1 into 5 into 56 divided 1000, এটাকে ক্যালকুলেশন করলে একটা মান আসবে। আমরা একটু ক্যালকুলেশন করে মানটা দেখব। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে, আচ্ছা এটা 22 হবে, এই ফিগারটা 22 হবে, এটা আমি ঠিক করে দিচ্ছি, এই ফিগারটা 22 হবে। ওকে, 22 মিলিলিটার, 22 মিলিলিটার, তাহলে এখানে আমরা 22 দিব, 22, এখানে 22 হবে, আর সব ঠিক থাকবে। এটাকে গুণ করে ক্যালকুলেশন করলে মান আসবে 0.616 গ্রাম, 0.616 গ্রাম। তার মানে তুমি একটা জিনিস দেখো, এখানে 0.75 গ্রাম কি ছিল, নমুনা ছিল। এগুলোকে যখন আমরা সম্পূর্ণরূপে জারিত করছি, দেখতেছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারিত করছে 1 গ্রাম লোহাকে, বাকিগুলোকে সে জারিত করে নাই। তার মানে বাকি যে অংশগুলোকে সে জারিত করে নাই সেগুলো অবশ্যই ভেজাল। তার মানে এখানে ভেজালের পরিমাণ
যদি বের করতে চাই কিভাবে বের করব, এই 0.75 এটা থেকে এই অংশটাকে বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে অবশিষ্ট যে অংশটা থাকবে এটা হচ্ছে ভেজালের পরিমাণ। এখন তুমি যদি ভেজালের শতকরা পরিমাণ বের করতে চাও তাহলে ভেজালের পরিমাণকে মোট পরিমাণ দিয়ে ভাগ করে সেটাকে 100 দিয়ে গুণ করে দিবা। আমি আবার বলছি, ভেজালের পরিমাণকে মোট পরিমাণ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে এখানে শতকরা হিসেবে কতটুকু ভেজাল আছে সেটা বের হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে আমরা দেখি 17.86। এই অ্যান্সারটা তোমাদের ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখবা হুবহু এটা আসতেছে কিনা, একটা এদিক ওদিক হলো সমস্যা। তাহলে আমরা 7 নাম্বার প্রশ্নটা পুরোপুরিভাবে জানলাম। এখানে দুইটা অংশ আমরা করছি। প্রথমে এই ফেরাস সালফেট আর পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ বিজারণ মধ্যে বিক্রিয়াটা দেখছি, আর ফেরাস সালফেটকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করার পর বের করছি এখানে যে পরিমাণ লোহা আছে সে লোহার পরিমাণটা 100% কিনা। দেখলাম যে না, এখানে ভেজাল আছে আর ভেজালের শতকরা পরিমাণ হচ্ছে 1%। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের 7 নাম্বার প্রশ্নটা শেষ। আমরা এরপরে তড়িৎ রসায়ন থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। আমি বারবার বলছি, এই অংশটা শেষ হওয়ার পর আমরা এমসিকিউ প্রশ্নগুলো কি দিব, এখানে আপলোড দিব। তবে এটার পুরোটা ডিপেন্ড করতেছে তোমাদের ইচ্ছার উপর। এই জন্য প্রত্যেকটা ভিডিও দেখার পর ভিডিওর নিচে কমেন্টে তোমার মতামতটা তুমি লিখবা যে তোমার উপকার হচ্ছে কিনা এগুলোতে। এরপরের ভিডিওতে তুমি কি চাও। চলো আমরা এর পরের অংশটা দেখি। এখানে দেখতে পাচ্ছি যে আমার কাছে দুইটা কি আছে, ইলেকট্রোড আছে। এটা একটা ইলেকট্রোড, এটা একটা ইলেকট্রোড। আবার এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আছে, এখানেও তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আছে। এটার নাম হচ্ছে এক্স সালফেট, এটা হচ্ছে ওয়াই সালফেট। এক্স আর ওয়াই এর পরিচয় এখানে এটার জারণ বিভবের মান দিছে, ওয়াই এর বিজারণ বিভবের মান দিছে, অসুবিধা নেই। আমরা প্রথমে একটু যে প্রশ্নগুলো দেখব, প্রথমে এই প্রশ্নগুলো হচ্ছে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন। কার্যকরীমূলক কাকে বলে, কোষ বিক্রিয়া কেন শুষ্ক এটার ব্যবহার করা, এই দুটো প্রশ্ন নিজেদেরকে করতে হবে। এরপরে গণন প্রশ্নে বলছে উদ্দীপকের কোষ্ঠীর কোষ বিক্রিয়া উল্লেখপূর্বক ইএমএফ নির্ণয় করো। তার মানে এখানে প্রথমে আমাকে কোষ বিক্রিয়াগুলো লিখতে হবে। তাহলে আমি কোষ বিক্রিয়া লিখি। কোষ বিক্রিয়া মানে প্রথমে আমরা অ্যানোডে লিখব, অ্যানোড, আর ক্যাথোড লিখব। দেখো অ্যানোড আর ক্যাথোড যদি আমরা লিখি, আমরা জানি অ্যানোডে জারণ অর্ধবিক্রিয়া হয় আর ক্যাথোডে হয় বিজারণ অর্ধবিক্রিয়া। অ্যানোড এবং ক্যাথোড যদি আমরা লিখি, খেয়াল দাও, অ্যানোডে কি হয় জারণ বিক্রিয়া, ক্যাথোডে হয় বিজারণ বিক্রিয়া। এই দুইটার মধ্যে কার জারণ বিভবের মান বেশি দেখি। এক্স এর জারণ বিভবের মান হচ্ছে 0.79 আর এটার 0.41 হবে যদি জারণ বিভব লিখি। তাহলে এটার বেশি এটার কম, ফলে এটা অ্যানোড হিসেবে কাজ করবে, এটা ক্যাথোড হিসেবে কাজ করবে। সহজ কথা, জারণ বিভবের মান দেখে করা যায়, বিজারণ বিভবের মান দেখেও করা যায়। তাহলে আমরা এটাকে জারণ হবে ধরে নিলাম। তার মানে এক্স, এটা বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে X2+ আয়নে পরিণত হবে, আর 2+ আয়নে পরিণত হওয়ার সময় এটা দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। ঠিক আছে, আচ্ছা। আর ক্যাথোডের ক্ষেত্রে এটা হবে Y, সে দুইটি ইলেকট্রন গ্রহণ করে Y2- আয়নে পরিণত হবে। তাহলে অ্যানোডে আমরা লিখছি জারণ অর্ধকোষ বিক্রিয়া, ক্যাথোডে লিখছি আমরা বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। এই দুটোকে আমরা যোগ করে দিব। যোগ করলে এখানে পাবো x প্লাস y, এখানে পাবো সরি এটা y2+, দুইটি ইলেকট্রন গ্রহণ করে y কে পরিণত হবে। ঠিক আছে, দ্রবণ থেকে। তাহলে এটা y2+ প্লাস x2+ প্লাস y, এগুলো অ্যাকুয়াস হবে, এগুলো সলিড আর এগুলো অ্যাকুয়াস।
এটাই হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া। তাহলে প্রথম অংশটা করছে উদ্দীপকের কোষটির কোষ বিক্রিয়া লিখো। এবার বলছে ইএমএফ নির্ণয় করতে। তাহলে আমরা ইএমএফ সমান জানি ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটাকে আমরা ই নট সেল দিয়ে প্রমাণ অবস্থায় লিখি, ই নট সেল ইকুয়ালস টু, তাহলে এটা অ্যানোডে লিখবো আমরা জারণ আর ক্যাথোডে লিখবো বিজারণ। তাহলে ই নট অ্যানোডে অক্সিডেশন, তাহলে অ্যানোডে x x2 প্লাসে পরিণত হচ্ছে, x x2 প্লাসে পরিণত হচ্ছে, এই মানটা লাগবে জারণ বিভবের মান। ক্যাথোডে বিজারণ y2 প্লাস y তে পরিণত হচ্ছে, তার মানে y2 প্লাস y তে পরিণত হচ্ছে। আমি আবার বলছি ই নট সেল সমান অ্যানোডের জারণ মান আর ক্যাথোডের বিজারণ মান, দুটাকে যদি আমরা যোগ করে দিই অ্যানোডে x x2 প্লাসে পরিণত হচ্ছে, এই মানটা দেখো x x2 প্লাস বা জারণ বিভবের মান হচ্ছে প্লাস 0.79 প্লাস 0.79 ভোল্ট প্লাস। এখন y2 প্লাস y এটার ভ্যালুটা হচ্ছে অর্থাৎ ক্যাথোডের বিজারণ বিভবের মান হচ্ছে মাইনাস 0.41 ভোল্ট। তাহলে আমরা যদি এটা থেকে এটাকে বিয়োগ করি, 9 থেকে 1 চলে গেলে 8 থাকে, 7 থেকে 4 চলে গেলে 3 থাকে, 0, তার মানে অ্যান্সারটা আসতেছে প্লাস 0.38 ভোল্ট। এটাই হচ্ছে কোষের ইএমএফ। তার মানে আমরা প্রথম গণন যে প্রশ্নটা আমাদের কাছে করছে, আমরা গণন প্রশ্নটা সঠিকভাবে রাইটভাবে কি করছি, অ্যান্সার করে ফেলছি। এবার আমরা দেখব গণন প্রশ্ন। বলছে উদ্দীপকের অ্যানোডের দ্রবণকে ডি পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে। এই সংরক্ষণের প্রশ্নগুলো যখন আসবে তখন পাত্রের অংশ যেটা থাকবে তখন এই পাত্রের অংশটা অ্যানোড হিসেবে কাজ করবে। আমি আবার বলছি, পাত্রের যে অংশটা থাকবে পাত্রের অংশটা অলওয়েজ অ্যানোড। তার মানে যদি আমি ঘ নং প্রশ্নের জন্য এই প্রবলেমটা সলভ করি কি কি চেঞ্জ হবে সেগুলো দেখো। ঘ নং প্রশ্নের জন্য ডিটা পাত্র হয়ে যাবে, তাহলে ডি এর ক্ষেত্রে জারণ হবে। দেখো ডি এর ক্ষেত্রে জারণ হবে অর্থাৎ ডি এটা দুটি ইলেকট্রন ত্যাগ করে D2 প্লাস হবে, এই দুটি ইলেকট্রন ত্যাগ করছে। এটা অলওয়েজ অলওয়েজ যে পাত্রটা চিন্তা করা হবে সেটাকে অ্যানোড কাউন্ট করতে হবে। এটাকে উদ্দীপকের অ্যানোডের দ্রবণকে, অ্যানোড কে ছিল x, তার মানে এখানে যেটা অ্যানোড হিসেবে কাজ করছে এখন সেটা ক্যাথোড হিসেবে কাজ করবে, তাহলে x2 প্লাস x। দেখছো, কারণ উদ্দীপকের অ্যানোড বলতে আমার x, ক্যাথোড উদ্দীপকের অ্যানোড বলতে x, যেটা অ্যানোড সেটা এই ক্ষেত্রে ক্যাথোড হিসেবে কাজ করবে কারণ ডি পাত্রটা অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে ডি এর ক্ষেত্রে অ্যানোড বিক্রিয়া আর যেটা আমার আগে অ্যানোড ছিল x সেটা এখন ক্যাথোড বিক্রিয়া দিবে। তাহলে এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি হবে, এখানে থাকবে d প্লাস x2 প্লাস, এখানে আমরা পাবো d2 প্লাস প্লাস x হয়ে গেল। এখন আমি যদি ইসেলের মান বের করতে চাই, অ্যানোডের জারণ আর ক্যাথোডের বিজারণ বিভব লাগবে। অ্যানোডের জারণ বিভব হচ্ছে d2 প্লাস, মনে রাখবা ধাতু আগে আয়ন পরে মানে জারণ, আর আয়ন আগে ধাতু পরে মানে বিজারণ। আমরা এখান থেকে কোষের ইএমএফ এর মানটা বের করব, দেখা যাক কোষের ইএমএফ এর মান কত আসে। ডি এর ক্ষেত্রে এই মানটা দিছে বিজারণ বিভব, আমরা যদি এটাকে জারণ বিভব হিসেবে ইউজ করি জাস্ট চিহ্নটা চেঞ্জ হবে, তাহলে প্লাস 1.65 ভোল্ট প্লাস x2 প্লাস x2 প্লাস x। এখানে এটার আর x এর ক্ষেত্রে জারণ বিভবটা দিছে, আমার বিজারণ বিভব দরকার, তার মানে এটার প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 0.79 ভোল্ট। তাহলে আমি প্লাস 1.65 ভোল্ট থেকে 0.79 ভোল্ট কি করব, বিয়োগ করব। 15 থেকে যদি 9 চলে যায়, মনোযোগ দাও, 15 থেকে যদি 9 চলে যায় এখানে একটা 6 থাকে, আবার 15 থেকে যদি 7 চলে যায় এখানে একটা 8 থাকে, তার মানে এই অ্যান্সারটা আসে প্লাস
0.86 ভোল্ট। দেখো, প্রথমে আমি আবার বলছি, যখন কোনো পাত্রে সংরক্ষণ করা যাবে কি যাবে না এই প্রশ্নটা আমাদেরকে করা হবে, তখন আমরা পাত্রটাকে অ্যানোড ধরবো, যেমন এখানে ডি কে অ্যানোড ধরছি। এরপর যে দ্রবণটা সেখানে দেওয়া হচ্ছে সেটা অলওয়েজ ক্যাথোড ধরে ওই কোষের ইএমএফ মান বের করব। ইএমএফ এর মান যদি পজিটিভ আসে তার মানে রাখা যাবে না। ইএমএফ এই ভ্যালুটা যদি পজিটিভ আসে তাহলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হয়, মানে একটা আরেকটার সাথে বিক্রিয়া হতে থাকে, ফলে এটাকে রাখা যাবে না। আর ইএমএফ এর মান যদি কখনো নেগেটিভ আসে তার মানে কোষ বিক্রিয়া ঘটে না, তখন কি রাখা যাবে। সুতরাং এই প্রশ্ন অনুযায়ী আমরা বলতে পারবো উদ্দীপকের অ্যানোডের দ্রবণকে ডি পাত্রে সংরক্ষণ করা যাবে না। উদ্দীপকের অ্যানোডের দ্রবণকে ডি পাত্রে সংরক্ষণ করা যাবে না। তো আমি সচরাচর এমনি নরমালি 8টা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করা, এটার ক্ষেত্রে আমি আরেকটা সৃজনশীল প্রশ্ন একটু তোমাদেরকে প্র্যাকটিস করাই দিচ্ছি। আরেকটা প্রশ্ন সবাই একটু সেটাও দেখো, তাহলে আশা করি তোমরা এখন থেকে এই টাইপের প্রশ্নগুলো যদি আসে ইনশাল্লাহ পারবা। এরপরের প্রশ্নটা দেখো, 9 নাম্বার, প্রায় সেম টাইপেরই, সেম টাইপের আমি লিখছে জারণ সংখ্যা কি, ডেসিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ কেন। আচ্ছা, এটা আমরা বাদ দিলাম। এরপর এখানে গণম আর ঘনমের দুইটা প্রশ্ন আছে। গণম প্রশ্ন বলছে উদ্দীপকের কোষ্ঠীতে অর্ধকোষ বিক্রিয়া ও কোষ বিক্রিয়াটি লিখো। উদ্দীপকের কোষ আমার কোনটি? এটি। এটার ক্ষেত্রে অর্ধকোষ বিক্রিয়া আর কোষ বিক্রিয়া আমাকে লিখতে বলছে। এটা অ্যালুমিনিয়াম আর ম্যাঙ্গানিসের, তাহলে সক্রিয়তা সিরিজ আমাকে দেখতে হবে অ্যালুমিনিয়াম আর ম্যাঙ্গানিসের মধ্যে কোনটা উপরে কোনটা নিচে, এটা আমাকে কিন্তু দেখতে হবে। তাহলে দেখো, আমি একটু দেখতে চাই সক্রিয়তা সিরিজটা। অ্যালুমিনিয়াম এখানে আর ম্যাঙ্গানিস এখানে, সক্রিয়তা সিরিজ এখানে পুরোটা আছে। সক্রিয়তা সিরিজের দিকে তাকাইলে দেখবা যে অ্যালুমিনিয়াম আর ম্যাঙ্গানিসের মধ্যে অ্যালুমিনিয়াম ধাতু উপরে আছে, ম্যাঙ্গানিস পরে আছে। অ্যালুমিনিয়াম উপরে আছে মানে এটা অ্যানোড হিসেবে কাজ করবে, আর ম্যাঙ্গানিস দণ্ডটা ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে আমাদের বিক্রিয়া করতে সহজ হবে। তাহলে এখানে আমি নোট করে রাখতেছি, অ্যালুমিনিয়ামটাকে আমরা অ্যানোড হিসেবে নিব আর ম্যাঙ্গানিসটাকে আমরা ক্যাথোড হিসেবে নিব। ওকে, তাহলে দেখো তো, এখানে যে বিক্রিয়াটা আছে, প্রথমে অর্ধকোষ বিক্রিয়াগুলো আমি একটু লিখি অ্যালুমিনিয়াম আর ম্যাঙ্গানিসের ক্ষেত্রে। তাহলে অ্যানোড বিক্রিয়া, প্রথমে অ্যানোড বিক্রিয়া, অ্যানোডে অ্যালুমিনিয়াম দণ্ড যেটা আছে, এই অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত। এরপর ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়ায় ম্যাঙ্গানিস যেটা আছে, ম্যাঙ্গানিস 2+ দ্রবণ থেকে সে 2টি ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিস ধাতুতে পরিণত হয়। অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ হয়, আর ম্যাঙ্গানিস 2+ 2টি ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিস ধাতুতে পরিণত হয়। তো আমরা যদি এটার ক্যালকুলেশন করতে চাই কিভাবে করব, এখানে কি কি কাজ করতে হবে সেগুলো একটু দেখি। আগে ইলেকট্রন ত্যাগ আর গ্রহণ তো এখনো সমান হয় না, বিধে প্রথম এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে এটা কিন্তু 3 × 2 = 6 হয়ে যাবে, আর এটাকে আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে এটাও 6 হবে। এখন কিন্তু ত্যাগ আর গ্রহণ সংখ্যা কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। ত্যাগ আর গ্রহণ সংখ্যা যেহেতু সমান হয়ে গেছে, এখানে আমি লিখতে পারবো 2 অ্যালুমিনিয়াম প্লাস 3 ম্যাঙ্গানিস 2+, এখানে থাকবে 2 অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3 ম্যাঙ্গানিস। এখানে এখন আমি যেটা লিখছি এটা হচ্ছে কোষ বিক্রিয়া। এখান থেকে যদি আমি ইএমএফ এর মানটা বের করতে চাই, আমাকে কি বের করতে বলছে আমি একটু দেখি আগে। আমাকে বের করতে বলছেটা কি, এখানে বলছে উদ্দীপকের কোষ্ঠীতে অর্ধকোষ বিক্রিয়া ও কোষ বিক্রিয়াটি লিখো। তার মানে কোষ বিক্রিয়া লিখে ফেলছি।
এরপর লিখছে উদ্দীপকের অ্যানোডের দ্রবণটি দীর্ঘদিন জিঙ্ক পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাইলে অ্যানোডে যে দ্রবণটা আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। আমার গণন প্রশ্ন কিন্তু হয়ে গেছে, আমরা জাস্ট জিঙ্কের পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো এটাকে আমরা জিঙ্কের পাত্রে, অ্যানোডে যেটা আছে এটাকে জিঙ্কের পাত্রে রাখতে পারবো কিনা। যদি জিঙ্কের পাত্রে রাখি তাহলে আমার অ্যানোড হিসেবে কাজ করবে জিঙ্ক, অ্যানোড, কারণ জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। যেটার পাত্র অলওয়েজ, আবার বলছি যেটার পাত্র অলওয়েজ, সেটা হচ্ছে তোমার জন্য কি অ্যানোড। আর এখানকার অ্যানোডটাকে আমরা এখানে ক্যাথোড হিসেবে ইউজ করব, ক্যাথোড। ঠিক আছে, ক্যাথোড হিসেবে ইউজ করলে এখানে অ্যালুমিনিয়াম 3+ আয়ন, এটা 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। এখানে ইলেকট্রন ত্যাগ আর গ্রহণ কিন্তু সমান না, এখানে ত্যাগ হয়েছে 2টা, গ্রহণ হয়েছে 3টা। সমান করতে গেলে এটাকে 3 দিয়ে গুণ করব, 3 3 6, আর এটাকে 2 দিয়ে গুণ করব, 2 3 2 6 2। এই তাহলে অ্যানোডের ত্যাগ হচ্ছে 6টি, ক্যাথোডের গ্রহণ হচ্ছে 6টি। তাহলে এটাকে যদি যোগ করে দিই তাহলে 3 জিঙ্ক প্লাস 2 অ্যালুমিনিয়াম 3+, এটা কাটা গেছে, এখানে থাকে 3 জিঙ্ক 2+ প্লাস 2 অ্যালুমিনিয়াম। এটা আমরা কোষ বিক্রিয়াটা লিখছি। এখন আমাদের যেটা করতে হবে এই কোষের ইএমএফ এর মানটা বের করতে হবে। তোমরা কিছুক্ষণ আগে উদ্দীপকের প্রশ্নটা দেখছো যে এখানে যে কোষটার কথা বলা হচ্ছে এটা কিন্তু প্রমাণ কোষ না। প্রমাণ কোষ না হওয়ার কারণে অপ্রমাণ কোষের ক্ষেত্রে আমাদের একটা নার্নস্ট সমীকরণ আছে, নার্নস্ট সমীকরণ দিয়ে কিন্তু আমাদের প্রবলেম করতে হবে, সলভ করতে হবে। আমরা নরমালি করে গেলে হবে না, আমাদের এখানে নার্নস্ট সমীকরণটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে নার্নস্ট সমীকরণের ক্যালকুলেশনটা ইয়াটা কিরকম ছিল আমি দেখাচ্ছি, এখানে লিখতেছি আমি। নার্নস্ট সমীকরণ অনুযায়ী যদি তোমরা ইএমএফ বের করতে চাও তাহলে এটা ছিল ই নট সেল এটা ই সেল সমান ই নট সেল মাইনাস 0.0592 ডিভাইডেড এন, আমি ফিগারটা একটু দেখে নিচ্ছি, 0.0592, এরপর লগ এখন উৎপাদ যেটা আছে জিঙ্ক 2+, সেটা লিখে এর মোল সংখ্যাটা ঘাতে পরিণত হবে। বিক্রিয়ক যেটা অ্যালুমিনিয়াম 3+ আছে, অ্যালুমিনিয়াম 3+, এই ক্ষেত্রে মোল সংখ্যা যেটা আছে মোল সংখ্যাটা ঘাতে পরিণত হবে। তাহলে ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস 8, এটাই হচ্ছে আমাদের এই কোষটার জন্য ইএমএফ বের করার সূত্র। তারপর আমাদের আরো কিছু মান প্রয়োজন হবে, সেই মানগুলো আমরা প্রশ্ন থেকে একটু দেখে নিচ্ছি। ওকে, দেখো এখানে অনেকগুলো মান আছে, এগুলো মুছে দিচ্ছে আপাতত, আর প্রয়োজন নাই বিদায়। আমাদের মূল সূত্র কিন্তু এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ই নট সেল বের করব, ই নট সেল। তাহলে ই নট সেল বের করার সূত্র হচ্ছে এখানে অ্যানোড আর ক্যাথোড যোগ করা, তাহলে আমাদের কোষ যেটা ছিল সে কোষ অনুযায়ী আমাদের অ্যানোড হিসেবে কাজ করতেছে জিঙ্ক আর ক্যাথোড হিসেবে কাজ করতেছে অ্যালুমিনিয়াম। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারবো ই নট সেল, এটা যদি এখানে বের করে রাখি, ই নট সেল সমান ই নট জিঙ্কের পাত্র, সেজন্য জিঙ্ক 2+, আর এখানে অ্যালুমিনিয়ামটা ক্যাথোড হিসেবে কাজ করবে, অ্যালুমিনিয়াম 3+ অ্যালুমিনিয়াম। তাহলে এই দুটোটা মান আমরা একটু যোগ করে দিই। দেখো জিঙ্ক 2+ এর মান হচ্ছে +0.76, প্লাস অ্যালুমিনিয়াম 3+ অ্যালুমিনিয়াম এই মানটা হচ্ছে -1.66। উল্টাই দিচ্ছি আমরা, এখানে জারণ বিভব লাগতেছে, এখানে জারণ বিভব দিচ্ছি, তাহলে -1.66 ভোল্ট।
এটা থেকে এটাকে আমরা বিয়োগ করব 0.76 মাইনাস 1.66, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা কত আসে? এখানে দেখো, যদি 6 থেকে 6 চলে যায় 0 হয়, 16 থেকে যদি 7 চলে যায় 9 থাকে, তার মানে মাইনাস 0.90 ভোল্ট। এটা কিসের মান? এটা ই নট সেলের মান। এখানে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা কত? আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। এগুলো আমি আগে দেখাইছি, তোমরা একটু করে পেছনের দিকে গেলে ভিডিওটা দেখবা, ওইখানে লেখা আছে। আমি কোষ বিক্রিয়া যখন দেখাইছি এখানে সব দেখাইছি। তাহলে মানগুলো যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই, ই সেল ইকুয়ালস টু ই নট সেল। ই নট সেলের মান হচ্ছে মাইনাস 0.90 মাইনাস 0.0592। এখানে n মানে তোমার যোজনী সংখ্যা বা সরি আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা 6 লগ জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রা। তুমি দেখো তো এখানে জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রাটা আমাদেরকে কত দিছে? ও জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রা দেয় নাই প্রশ্নে। যে জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রা যদি না দেয় তো এটা কি করা যাবে না, ওইভাবে বের করা যাবে না। জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রাটা আমাদের প্রয়োজন ছিল। আচ্ছা তোমরা একটু বই থেকে দেখবা, জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রা যেটা দিবে বা টেস্ট পেপার থেকে দেখবা, সেই মানটা আমরা এখানে বসাবো। অ্যালুমিনিয়াম 3 প্লাস আয়নের ঘনমাত্রা যেটা আছে সেটা আমরা এখানে বসাবো। এরপর এটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে যদি মানটি পজিটিভ আসে রাখা যাবে না, রাখা যাবে না। আর যদি মানটি নেগেটিভ আসে তাহলে রাখা যাবে। আবার বলছি, তোমরা এখানে একটু টেস্ট পেপার থেকে দেখতে হবে যে জিঙ্কের ঘনমাত্রাটা দিছে কিনা, কারণ এটা যদি ঘনমাত্রা না দেয়, ঠিক আছে, দ্রবণের, তাহলে আমরা তো আসলে এটা এই সূত্র দিয়ে আর করতে পারবো না, কারণ আমাদেরকে এখান থেকে ডিসিশন নিয়ে নিতে হবে। তো যদি জিঙ্কের ঘনমাত্রাটা দেয় সেটা আমরা এখানে বসাবো। বসানোর পর টোটাল ক্যালকুলেশন করে যদি পজিটিভ আসে তাহলে রাখা যাবে না, আর যদি নেগেটিভ আসে তাহলে কি করা যাবে? রাখা যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এটাই ছিল আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সিকিউ অংশের সলভ। ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের এমসিকিউ, এর পরের ভিডিওতে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের এমসিকিউ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।